আজকে আমাদের টপিক হচ্ছে কর্মধারয়। আমরা গতদিন একটু ধারণা পেয়েছিলাম। আমরা গতদিন এই যে এইগুলো সম্পর্কে জেনেছিলাম, মোটামুটি আমাদের একটা সাধারণ ধারণা আছে। আজকে আমরা একদম ক্লিয়ার ধারণা নিব। আর তোমাদের কাছে একটু জানতে চাইবো যে তোমাদের গতদিনের এই যে যতটুকু ধারণা দিয়েছিলাম, ওই ধারণা থেকে তোমরা আসলে চিনতে পারো কিনা। আমরা কর্মধারয় সমাসের পাঁচটা শ্রেণী বিভাগ দেখেছিলাম। একটা হচ্ছে উপমান, উপমিত, রূপক। হ্যাঁ, এমন আমরা পাঁচটা বিষয় দেখেছি। একটা হচ্ছে সাধারণ কর্মধারয়, একটা মধ্যপদলোপী কর্মধারয়, একটা উপমান, একটা উপমিত, একটা রূপক। সাধারণ কর্মধারয় আমরা কিভাবে চিনতে পারি তোমাদের কি মনে আছে? কেউ কি একটু বলতে পারবা যে এইভাবে আমরা সাধারণ কর্মধারয় চিনতে পারি? স্যার, যে বা সাপেক্ষ সর্বনাম থাকবে। সাধারণ কর্মধারয় হচ্ছে যদি সমস্ত পদ ভেঙে আমরা দুজন ব্যক্তি না পেয়ে একজন ব্যক্তি পাই। সমস্ত পদ ভেঙে ব্যক্তিবাচক শব্দ কিন্তু ব্যক্তিকে বোঝায় একজন, সেটা সাধারণ। আরেকটা বিশেষ চেনার উপায় আছে, মানে সমস্ত পদের শুরুতে যদি কোনো বিশেষণ থাকে, ওই বিশেষণ দিয়ে যদি পরবর্তীতে যে পদটা আছে সেটা কেমন সেটা যদি বোঝা যায়, তাহলে সেটা সাধারণ কর্মধারয়। আমরা বেশ কিছু এক্সাম্পল লিখতে পারি। যেমন আমরা যদি লিখি মহানবী, তো মহানবী কি একজনকে বোঝায় না দুইজন ব্যক্তিকে বোঝায়? একজনকে। একজন। একজন ব্যক্তিকে বোঝায়। যখন আমরা সমস্ত পদ দিয়ে একজন ব্যক্তি পাবো আর সেটা সমস্ত পদের পরে থাকবে, যে ব্যক্তিটাকে বোঝায় সেটা সমস্ত পদের পরে থাকবে, এমন হলে সেটা আমাদের সাধারণ কর্মধারয় হবে। হুম। এখন এইটা আরেকটা চেনার উপায় আছে, সেটা হচ্ছে দেখো, শুরুতে যে মহা আছে, এই মহা আসলে মহান বিষয়টাকে বোঝাচ্ছে। নবী কেমন সেটা শুরুতে উল্লেখ করা আছে, অর্থাৎ পূর্ব পদে যদি বিশেষণ থাকে আর পরপদে যদি বিশেষ্য থাকে, সেটা কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত হয়। এখানে ব্যাস বাক্য করার ক্ষেত্রে আমরা বলেছিলাম একটু নিয়ম আছে, যে পূর্ব পদের যে সংক্ষিপ্ত রূপটা আছে ওইটাকে মহা থেকে আমরা করে ফেলবো মহান। এই মহা থেকে কি করে ফেলবো? মহান। মহান বা মহৎ করে ফেলতে পারি আমরা। মহানও করতে পারি, আমরা এটাকে মহৎও লিখতে পারি, যে যেমন লেখে আর কি। মহানও লিখতে পারি, মহৎও লিখতে পারি। এরপরে স্পেস দিয়ে আমরা একটা যে দিব। এরপরে যে মূল শব্দ যেটা আমাদের যাকে বোঝায়, সেটা শেষে যেটা আছে সেটা আমরা লিখে দিব নবী আমার। এইটা ব্যাস বাক্য। তো এইরকম যদি আমি তোমাদের বেশ কিছু ব্যাস বাক্য জিজ্ঞেস করি, আরো কিছু জিজ্ঞেস করি, তাহলে তোমরা নিশ্চয়ই বলতে পারবা। বলো তো, এই মহাকবি যদি আমরা লিখি এখন, এইটার ব্যাস বাক্য কি হবে? মহান যে কবি। জি কবি। এখন যদি আমরা মহাজন বলি, তাহলে কি হবে? মহান যে জন। মহান যে জন। ওকে, আমরা আরো অনেক বলবো। মনে করো আমরা বললাম যে উম, মহাকীর্তি। মহান যে কীর্তি। এইটা একটু চেঞ্জ হবে। মহাকীর্তির ব্যাস বাক্য স্যার, মহৎ যে কীর্তি হবে। হ্যাঁ, মহতি যে কীর্তি, মহতি যে, এমন হবে। তাহলে তোমাদের কাছে প্রশ্ন হয় না, স্যার সব জায়গায় মহান বা মহৎ হলো, এই কীর্তির ক্ষেত্রে কেন মহতি হলো? কারণ কি? প্রশ্ন জাগে কিনা বলো। তাহলে এইটার উত্তর হচ্ছে, যখন এই যে পরপদে যে শব্দটা, এটা যদি কোনোভাবে কোনো স্ত্রীকে বা স্ত্রীবাচক শব্দ বোঝায়, তখন পূর্ব পদে এটা মহান না হয়ে মহতি হবে। লিঙ্গ পরিবর্তনের এটা। এটা যেমন নবী, এটা সাধারণ পুরুষবাচক শব্দ নবী। হুম। তারপরে এখানে কবি, কবি সাধারণ পুরুষবাচক শব্দ। তারপরে মহাজন, মহাজনের এই জনও সাধারণ পুরুষবাচক শব্দ। সেই ক্ষেত্রে পুরুষবাচক হলে মহানও হতে পারে, মহৎও হতে পারে। কিন্তু যখন স্ত্রীবাচক বোঝাবে, তখন কিন্তু আমাদের সেটা মহান বা মহৎ না হয়ে হবে মহতি। সবাই কি বুঝতে পেরেছো? জি স্যার। আমরা আরো কিছু এক্সাম্পল দেখি সাধারণের। আমরা যদি বলি নব যৌবন, নব যৌবন, তাহলে এখানে দেখো, নব এটা হচ্ছে বিশেষণ, অ্যাডজেক্টিভ। আর পরবর্তীতে যেটা আছে যৌবন, এটা বিশেষ্য। নব যৌবন, নব দিয়ে হচ্ছে যৌবনটাকে মডিফাই করছে। যৌবনটা কেমন? নব মানে নতুন। যখন পূর্ব পদ পরের পদকে মডিফাই করবে, বিশেষিত করবে বা বিশেষায়িত করবে, তখনই
এই সাধারণ কর্মধারয় হবে, একই ধরনের ব্যাস বাক্য হবে, মাঝখানে শুধু যে যুক্ত করে দিলেই হয়ে যাবে। তাহলে এটার ব্যাস বাক্য কি হবে? নব যে যে যৌবন। যৌবন, নব যে যৌবন। তাহলে একই রকম ভাবে আমরা যদি লিখি নববধূ, নববধূ লিখলাম, একটু লিখতে ভুল হয়ে গেছে, নববধূ। তাহলে নববধূ যখন লিখলাম, তখন আসলে নববধূ বলতে তো আমরা তো বধূকেই বুঝি, আর বধূটা কেমন সেটা পূর্বে পদে উল্লেখ করা আছে, তাহলে এটাও কর্মধারয় সমাস। ব্যাস বাক্য কি হবে? নববধূর ব্যাস বাক্য তো নব যে বধূ হবে। আমি নব যে বধূ। তোমাদের কাছে উত্তর মানে আশা করছি যেন তোমরা উত্তরগুলো বলতে পারো। এটা এখন ওই যে পুরুষবাচক যেগুলো রয়েছে, যেগুলো সাপেক্ষ সর্বনাম যুক্ত করতে হয়, সেগুলোর উদাহরণ কি তোমাদের মনে আছে, যে কোনগুলো যে যুক্ত করে করতে হয় আর কোনগুলো সাপেক্ষ সর্বনাম যুক্ত করে করতে হয়? জি স্যার, মনে আছে। জি বলো স্যার। তো, আমরা কখন সাপেক্ষ সর্বনাম যুক্ত করব? আমরা তো এখানে অনেকগুলো যে যুক্ত করে বিশেষণ আর বিশেষ্য থাকলে তখন যে যুক্ত করতে হয়। হ্যাঁ, দুইটা শব্দ একই রকম হলে তখন সাপেক্ষ একই রকম সর্বনাম বলতে, হবে। একই রকম বলতে মানে দুইটাই বিশেষ্য, দুইটাই বিশেষণ বা দুইটাই ক্রিয়া, এমন যদি হয়, দুইটাই হ্যাঁ। বিশেষ্য, দুইটাই বিশেষণ, দুইটাই ক্রিয়া, এমন যখন হবে, তখন হচ্ছে সাপেক্ষ সর্বনাম ব্যবহার করতে হবে। আমরা যদি এখানে এক্সাম্পল হিসেবে লিখি শিক্ষক পণ্ডিত, সাপেক্ষ সর্বনাম। দেখতে পাচ্ছ না? শিক্ষক পণ্ডিত, দেখো এখানে শিক্ষকও বিশেষ্য। তোমাদের কারোর কাছ থেকে সাউন্ড আসতেছে, আমি একটু বন্ধ করে দিব, সবাইকে বন্ধ করে দিলে কথা বলতে পারবা না। তোমরা কথা না বললে, কথা বলার সময় না হলে সাউন্ডটা একটু বন্ধ করে রাখবা, যাতে আমার কথা ক্লিয়ার শুনতে পারো। দেখো, শিক্ষক পণ্ডিত, এখানে আমরা যদি ভাগ করি, তাহলে শিক্ষক এবং পণ্ডিত দুজনই মানে দুইটাই হচ্ছে বিশেষ্য, দুইটাই নাউন। তাহলে এখানে দুইটা পদ একই রকম, দুইটা পদ যখন একই রকম হবে, তখন হচ্ছে সাপেক্ষ সর্বনাম ব্যবহার করতে হবে এরকম। যিনি শিক্ষক, তিনি পণ্ডিত। হ্যাঁ, তিনি পণ্ডিত, তিনির সাথে আমরা একটা রস্যই যুক্ত করে দিব জোর দেওয়ার জন্য। তিনি পণ্ডিত, রস্যই যুক্ত না করলেও হবে, তবে রস্যই যুক্ত করে দিলে একটু জোর দেওয়া হয়, ভালো হয়। যিনি শিক্ষক, তিনি পণ্ডিত, শিক্ষক পণ্ডিত। এখন এরকম ভাবে আরো অনেক শব্দ আছে, যেমন গিন্নিমা আছে। আমি তোমাদেরকে একটু মিউট করে দিয়েছি, যদি কারোর কথা বলার দরকার হয় তাহলে তোমরা হ্যান্ড রেইজ করবা, হ্যান্ড রেইজ করলে আমার এখানে যার হ্যান্ড রেইজ হবে আমি তাকে অনুমতি দিব। শব্দ আসতেছে। আচ্ছা, তাহলে আমরা শিক্ষক পণ্ডিতের ব্যাসবাক্য করলাম, যিনি শিক্ষক তিনি পণ্ডিত। এই ধরনের আরো বেশ কিছু এক্সাম্পল হতে পারে। হতে পারে জজ সাহেব, সরি, জজ সাহেব, হতে পারে জজ সাহেব, এটার ব্যাসবাক্য হবে যিনি জজ, তিনি সাহেব। তিনি রসই সাহেব, তিনি সাহেব, যিনি জজ তিনি সাহেব, জজ সাহেব। ওকে, এবার আমরা যদি এখানে দেখলাম সবগুলো নাউন, আমরা যদি লিখি এবার বিশেষণ দিয়ে লিখি, চালাক, চতুর, আমরা চালাক চতুর লিখলাম। তাহলে এখানে দেখো, চালাক চতুর এই দুইটাই কিন্তু বিশেষণ, শিক্ষক পণ্ডিত যেমন বিশেষ্য দুইটাই, জজ সাহেব যেমন দুইটাই বিশেষ্য, এখন চালাক চতুর এটাও কিন্তু তোমার দুইটা একই রকমের, কিন্তু এটা বিশেষ্য না হয়ে দুইটাই বিশেষণ, দুইটাই বিশেষণ। এইটা হবে যে চালাক, যে চালাক সেই চতুর। একই রকম ভাবে আমরা যদি দুইটা ক্রিয়া লিখি, আমরা যদি লিখি ধোয়া, মোছা, দেখো দুইটাই ক্রিয়া, যখন দুইটাই ক্রিয়া হবে সেটার ব্যাস বাক্য এরকম, আমরা সাপেক্ষ সর্বনাম দিয়ে এখন এটা যোজক দিয়ে করতে হবে, আগে পরে দিয়ে করতে হবে, এরকম। আগে ধোয়া, আগে ধোয়া পরে মোছা, করে মুছা। এরকম হবে। তাহলে আমরা এই যে সাধারণ যে কর্মধারয়গুলো ছিল সেটা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম।
সাধারণ আর ধোয়া কর্মধারয়। মোছার এটা আগে পরে এটা, মানে এটা কি হিসেবে আছে? হুম, তোমার কথা একটু আস্তে এসেছে, তুমি একটু আবার কথা বলো। আগে ধোয়া পরে মোছা, যে এটা এই আগে পরে এটা কি হিসেবে, এটাও কি সাপেক্ষ সর্বনাম? না না, এটা সাপেক্ষ সর্বনাম না, এটা যোজক। সাপেক্ষ যোজক, হ্যাঁ। এটা সাপেক্ষ যোজক। এটা অব্যয় আর কি, আগে পরে যখন কোনো কাজের ধারাবাহিকতা বোঝাবে, কোনো কাজের ধারাবাহিকতা বোঝাবে, তখন এই ধরনের যোজক দিয়েও আমরা ব্যাস বাক্য করতে পারি। থ্যাংক ইউ। আচ্ছা, তা এই হচ্ছে মোটামুটি সাধারণ কর্মধারয়। সাধারণ কর্মধারয় আমরা যে দিয়ে করলাম এবং সাপেক্ষ সর্বনাম দিয়ে বেশি করলাম, আমরা একটা দেখলাম হচ্ছে। এখন যোজকের কথা আমি ওখানে বলেছিলাম, যেমন এই চালাক চতুরের ব্যাস বাক্যটা আমরা আরেকটা করতে পারি। আমরা লিখতে পারি চালাক অথচ চতুর, বা সরি এটা না, অথচ দিয়ে করা যায় না। আরেকটা এক্সাম্পল আমি এখানে দিই, কাঁচা মিঠা। আমরা এখানে যদি আরেকটা এক্সাম্পল দিই, কাঁচা মিঠে যাই বলি, এইটাকে আমরা একটা যোজক দিয়েও করতে পারি। প্রথমে করতে পারি যা কাঁচা তাই মিঠা, এরকম করতে পারি। আরেকটা করতে পারি হচ্ছে কাঁচা, কাঁচা অথচ মিঠা, আমরা একটা যোজক দিয়েও করতে পারি। এই যে যেও এখানে এক ধরনের যোজক হিসাবেই কাজ করেছে। এইভাবে আমরা সাধারণ কর্মধারয় যে সমাসগুলো আছে, সাধারণ কর্মধারয় সমাসের ব্যাস বাক্য করতে পারি। এখন আমাদের সাধারণ কর্মধারয় সমাসের পাশাপাশি আমাদের ছিল মধ্যপদলিপি কর্মধারয়। এই মধ্যপদলিপি কর্মধারয় চেনার উপায় কি? কে একজন বলো। গতকাল তো আমরা গত ক্লাসে বলেছিলাম, একটু ধারণা দিয়েছিলাম একটু। অতিরিক্ত শব্দ থাকবে, অতিরিক্ত শব্দ থাকবে। হ্যাঁ, অতিরিক্ত শব্দ থাকবে। এটার আরো একটু সহজ উপায় আছে। হ্যাঁ, এটা সমস্ত পদ দিয়ে যদি কোনো কিছু নামকে বোঝায়, সাধারণত সব সময় না, সেটা মধ্যপদলিপি হয়। আমরা একটা জিনিস বুঝলাম, যে এখানে আমরা একটু লিখি, সমস্ত পদ দিয়ে কোনো কিছু নাম বোঝালে, সমস্ত পদ দিয়ে কোনো কিছুর নাম বোঝালে সেটাও কিন্তু মধ্যপদলোপী হয়। আমরা কিছু এক্সাম্পল দেই। মনে করো পরীক্ষায় এসেছে ঈগল পাখি। তো শুধু ঈগল থাকলে কিন্তু হবে না, দুইটা শব্দ থাকতে হবে। ঈগলের সাথে ঈগলের জাতের নামও উল্লেখ থাকবে, ঈগল কি পাখি এরকম থাকতে হবে, দুইটা শব্দ থাকতে হবে। তাহলে এরকম কোনো কিছু নাম যদি উল্লেখ থাকে, তখন সেটা সাধারণত মধ্যপদলোপী হয়। সাধারণত বলছি, দুই একটা ব্যতিক্রম থাকতে পারে সেই কারণে। তাহলে এই ধরনের কোনো কিছু নাম থাকলে সেটা মধ্যপদলিপি হবে। এবং ব্যাস বাক্য করার জন্য যেহেতু নাম আছে, আমরা মাঝখানে হচ্ছে নামক বা নামের এইটা যুক্ত করব। যেমন এইটার ব্যাস বাক্য হবে ঈগল নামক পাখি। বিষয়টা কি তোমরা বুঝছো? জি স্যার। তাহলে যদি আমরা এখন এক্সাম্পল দেই, গোলাপ ফুল। উম, যদি লিখি গোলাপ, গোলাপ থাকলে কিন্তু হবে না, গোলাপের সাথে ফুলও থাকতে হবে। গোলাপ ফুল, এটার ব্যাস বাক্য কি হবে? গোলাপ নামক ফুল। হ্যাঁ, গোলাপ নামক ফুল। আমি আর লিখলাম না, যেহেতু তোমরা বলেছো। এরপর আমরা লিখলাম নিপো বৃক্ষ। নিপো বৃক্ষ, এইটার ব্যাস বাক্য কি হবে? তোমরা কি নিপো বৃক্ষ বিষয়টা কি বুঝো? আমি একটু বুঝিয়ে দিই। এইখানে যে নিপো কথাটা আছে, এইটার মানে হচ্ছে কদম। হুম, এটার মানে হচ্ছে কদম বা কদম্ব। তাহলে বৃক্ষ মানে তো তোমরা জানো, বৃক্ষ মানে গাছ। মানে আমরা আঞ্চলিক ভাষায় বললে এটা হবে কদম গাছ। তাহলে এবার ব্যাস বাক্য করো, হবে নিপো নামক বৃক্ষ। নামক বৃক্ষ। নিপো নামক বৃক্ষ, এটা হবে। হুম। আচ্ছা, তোমাদের একটু ব্যতিক্রমে একটা এক্সাম্পল দেই। তোমরা বলো তো দেখি, গাংচিল। হুম, গাং, মনে করো গাংচিল, এইটার ব্যাস বাক্য কি হবে? তোমরা কি আমার ভয়েস শুনতে পাচ্ছো, না জি সমস্যা স্যার। হচ্ছে? না স্যার, শুনতে পাইতেছি। একজন শুনতে পাচ্ছে না। আচ্ছা, গাংচিল, এইটার ব্যাস বাক্য করো তো দেখি।
এটা তো কোনো কিছুর নাম নাকি, গাংচিল? জি স্যার। হ্যাঁ, এটার ব্যাসবাক্য করতে পারবা, গাং নামক চিল নাকি? আর এরকমই তো হওয়ার কথা। না না, এখানে দেখো আমরা যেগুলো বলেছিলাম, এই যে গাংচিল হচ্ছে কোন ধরনের প্রাণী, সেই বিষয়টা পাশে উল্লেখ থাকতে হয়। যেমন ঈগল হচ্ছে পাখি, হুম, গোলাপ হচ্ছে ফুল, নিপো হচ্ছে বৃক্ষ, এগুলোর জাত এগুলো উল্লেখ ছিল। কিন্তু গাংচিল এক ধরনের পাখি, যদি পাখি কথাটা কিন্তু এখানে উল্লেখ নাই, তাহলে আমরা লিখতাম গাংচিল নামক পাখি। কিন্তু এখানে আছে গাংচিল, শুধু একটা আছে। তাহলে এটার ব্যাস বাক্যটা একটু ভিন্ন হবে। এটার ব্যাস বাক্যটা হবে গাঙে বিচরণকারী চিল। এটা একটু ব্যতিক্রম হবে, গাঙে বিচরণকারী। বিচরণ। বিচরণ মানে বুঝো, গাঙের উপর দিয়ে যে চিল, বিচরণ মানে ওইটার উপর দিয়ে যাওয়া আর কি, ওইটার উপর দিয়ে ঘোরাঘুরি করা। তাহলে গাঙে বিচরণকারী চিল, এরকম। এখন এরকম মধ্যপদলিপি কর্মধারয় সমাস অনেক আছে। যেমন আমরা যদি বলি আয়কর, আয়কর দেখো, এটা কিন্তু ওই যে কোনো কিছুর নামকে বোঝাচ্ছে না, এটা আলাদা অতিরিক্ত শব্দযুক্ত। তাহলে তুমি আয়করকে বোঝাতে পারো এমন একটা শব্দ মাঝখানে যুক্ত করে একটা বাক্য, ব্যাস বাক্য গঠন করবা। আমরা বলতে পারি আহ, আয়ের উপর কর হবে। হ্যাঁ, আমরা বলতে পারি আয়ের উপর প্রদত্ত, প্র আয়ের উপর প্রদত্ত কর, এরকম বলতে পারি, বা শুধু আয়ের উপর করও বলতে পারি। তাহলে যখন আয়ের উপর প্রদত্ত মানে আয়ের উপর যেটা যে করটা দেয়া হয়, আয়কর, সেটা মধ্যপদলিপি হবে। এই ধরনের আরো বেশ এক্সাম্পল আছে। হুম, আমরা যদি বলি এখন যে শিক্ষামন্ত্রী, শিক্ষা শিক্ষামন্ত্রী, এটার ব্যাস বাক্য হবে শিক্ষা বিষয়ক মন্ত্রী। কি হবে? শিক্ষা শিক্ষা বিষয়ক মন্ত্রী। শিক্ষা বিষয়ক মন্ত্রী। এই ধরনের অনেক শব্দ থাকতে পারে। তো এই যে আমরা মধ্যপদলিপি এবং সাধারণ যে কর্মধারয়টা ছিল, এটা কি বুঝতে পেরেছি কিনা, কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, সমস্যা না থাকলে আমরা এই যে এইটা যেটা আছে উপমান উপমিত রূপক, এই উপমান উপমিত রূপক সাধারণ কর্মধারয় এবং মধ্যপদলিপি কর্মধারয় থেকে ভিন্ন। এটা কখন হয়? যদি কখনো একটা শব্দের সঙ্গে আর একটা শব্দের তুলনা করে বা উপমা জুড়ে দেয়া হয়। কোনো কিছু দেখে যদি কোনো কিছুর কথা মনে হয়, একটা জিনিসের সঙ্গে তোমরা যখন আরেকটা জিনিস মিলিয়ে ফেলো, তখন সেটাকে বলা হয় উপমা। আমাদের এই তিনটা পারতে গেলে আমাদের বেশ কিছু বিষয় জানা লাগবে। একটা জানা লাগবে হচ্ছে উপমা, আর একটা জানা লাগবে হচ্ছে উপমেয় পদ আছে একটা, উপমেয় পদ। এরপরে জানতে হবে উপমান পদ। আমরা এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করি। প্রথমে উপমা বিষয়টা হচ্ছে কোনো কিছুর সাথে কোনো কিছুর তুলনা করা বা মিলানো, কোনো কিছুর সাথে কোনো কিছুর তুলনা করা বা তুলনা মিলানো। করা বা মিলানো। এখানে আমরা মিলানো শব্দটা লিখলাম। মিলানো, একটা জিনিসের সঙ্গে যখন আরেকটা জিনিস মিলিয়ে তুমি বলবা যে একটা জিনিস আরেকটার মতো, এইটা ওইটার মতো, এই তখনই হচ্ছে আসলে উপমাটা হয়। তাহলে উপমা দেওয়ার ক্ষেত্রে দুইটা বস্তু থাকতে হয়। কয়টা বস্তু থাকতে হয়? দুইটা। দুইটা। এই দুইটা বস্তুর মধ্যে যেটা হচ্ছে প্রত্যক্ষ, আচ্ছা দেখো, যে দুইটা বস্তুর কথা বললাম, যে দুইটা বস্তুর মধ্যে উপমা দেয়া হয়, এই দুইটা বস্তুর মধ্যে যেটা প্রত্যক্ষ থাকে, তোমরা প্রত্যক্ষ বিষয়টা বুঝো। উপমেয় পদটা হচ্ছে প্রত্যক্ষ বস্তুটা, আর এই যে উপমান যেটা থাকে সেটা হচ্ছে পরোক্ষ বস্তুটা। আমি একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদের এই বিষয়টা ক্লিয়ার করে দিব। মনে করো তুমি কোনো একটা সুন্দর বাচ্চার মুখটাকে দেখে তুমি সেই বাচ্চার মুখটাকে চাঁদের সাথে তুলনা করো। চাঁদের সাথে তুলনা করে তুমি বললে যে চাঁদ মুখ, বাচ্চার মুখটাকে তুমি বললে চাঁদ মুখ। এখন এই যে চাঁদ এবং মুখ,
এই দুইটার মধ্যে চাঁদের সাথে মুখের একটা তুলনা করা হলো। এখন তোমাদের বুঝতে হবে তোমার সামনে, চোখের সামনে আসলে কোনটা ছিল। তোমার চোখের সামনে কি চাঁদটা ছিল না মুখটা ছিল? মুখটা ছিল। তাহলে এই মুখটা হচ্ছে প্রত্যক্ষ, আর চাঁদটা হচ্ছে পরোক্ষ। পরোক্ষ। মানে যেইটা হচ্ছে চোখের সামনে আছে, যেইটা দেখেই আমার ওই চাঁদের কথা মনে পড়েছে, বা যেটা সবসময় সুন্দর, হ্যাঁ, আমি যার সাথে তুলনা করলাম, সেটা হচ্ছে পরোক্ষ। চোখের সামনে যেটা থাকবে সেটা হচ্ছে প্রত্যক্ষ। আমরা প্রত্যক্ষ শব্দটা তো জানি, অক্ষির সম্মুখে বর্তমান, অক্ষি মানে চোখ, চোখের সামনে বর্তমান যেটা থাকে সেটাকে বলা হয় প্রত্যক্ষ। আর চোখের আড়ালে, চোখের সামনে নাই, হয়তো মনে আছে, মাথায় আছে, সেটা হচ্ছে পরোক্ষ। পরোক্ষ। হ্যাঁ। এখন তাহলে এই যে চাঁদ, চাঁদ বিষয়টা হচ্ছে কি হবে তাহলে বলো? তাদের ন্যায় মুখ। না, আমি ব্যাস বাক্যের কথা বলি নাই। চাঁদটা কি প্রত্যক্ষ হবে না পরোক্ষ হবে? পরোক্ষ। চাঁদ পরোক্ষ। তাহলে চাঁদের নামটা হবে এখানে কি জানো? চাঁদ হবে এখানে হচ্ছে উপমান। চাঁদ কি হবে? যেটা পরোক্ষ উপমান। সেটার নাম হচ্ছে উপমান। চাঁদ হচ্ছে উপমান। আর এই যে মুখটা আছে, আর মুখ হচ্ছে মুখটা প্রত্যক্ষ। হচ্ছে উপমেয়। কি নাম? উপ উপমেয়। অ্যাডমিশন পরীক্ষায় এটা আসতে পারে যে চাঁদ মুখ শব্দের উপমেয় পদ কোনটি। তাহলে চাঁদ মুখ শব্দের উপমেয় পদ হচ্ছে মুখ। চাঁদ মুখ শব্দের উপমেয় পদ কোনটা? মুখ। মুখ। আচ্ছা, এখন এই যে উপমেয় এবং উপমান, এই দুইটা পদই যদি কোনো সমাসের মধ্যে থাকে সেটাকে বলা হয় উপমিত। তাহলে এই উপমিত যেটা আমরা লিখেছি, এটার মধ্যে আমাদের উপমান, উপমেয় এবং উপমান পদ দুইটাই থাকবে, একটা থাকলে হবে না। আমাদের উপমেয়, কি ব্যাপার, এটা সিলেক্ট করে থাকে না কেন? উপমেয় পদও থাকবে, প্লাস উপমান উপমান পদও পদও থাকবে। থাকবে। দুইটা যখন থাকবে তখন আমরা সেটাকে বলবো উপমিত। এই দুইটা থাকার কারণে আমি তোমাদেরকে টেকনিক্যালি বুঝিয়েছিলাম হচ্ছে তোমরা ছবি আঁকার ক্ষেত্রে দুইটা ছবি আঁকতে পারবা। আমরা উপমিতর ক্ষেত্রে বলেছিলাম যে যেটা দেখে আমরা দুইটা ছবি আঁকতে পারি সেটাকে বলা হয় হচ্ছে উপমিত। কিন্তু উপমানের ক্ষেত্রে শুধু একটা ছবি। উপমান পদ থাকবে। শুধু কি 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 থাকবে? উপমান পদ। শুধু উপমান পদ। উপমান পদ ও তার গুণ থাকবে। ও তার গুণ। উপমানের ক্ষেত্রে এখন চাঁদ মুখ, এটা কি উপমিত না উপমান বলো তো দেখি তাহলে? উপমিত। উপমিত। কিন্তু আমরা যদি লিখতাম যে, মনে করো কাজল কালো, আমরা কি লিখলাম? ওইটা কাজল, উপমান হবে। কাজল কালো। আচ্ছা, সরি, কাজল কালো। তো দেখো এখানে আছে কাজল, আর কাজলের গুণটা আছে হচ্ছে কালো। মানে কাজলের সাথে কিসের তুলনা করা হচ্ছে সেটা কিন্তু কালোর জানি। তুলনা কাজলের সাথে চোখের তুলনা হতে পারে, কাজলের সাথে তোমার এই যে আর কি চুলের তুলনা হতে পারে, যা যা কালো আছে সেইগুলো তুলনা হতে পারে। এখানে শুধু কাজল একটাই আছে, আর কাজলের গুণ, কাজলটা কেমন সেটা আছে। যখন শুধু একটা থাকবে তখন হবে হচ্ছে উপমান, আর যখন দুইটাই থাকবে তখন হবে হচ্ছে উপমিত। উপমিত। তোমরা কি বুঝতে পারছো না বুঝো নাই? বুঝতে পারছি স্যার। বুঝতে পারছো? আচ্ছা, এখন এইটা তো একটু কঠিন ভাষায় হয়ে গেল, উপমান উপমিত এত কিছু, এটা কঠিন ভাষা। আমরা জাস্ট টেকনিক্যালি, টেকনিক্যালি দেখব সমস্ত পদ যেটা এসেছে সেটা দিয়ে কয়টা ছবি আঁকা যায়, এবং এইটার মধ্যে ফিলিংস এর বিষয়, মানে ধরা ছোঁয়ার বাইরে এমন কোনো বিষয় আছে কিনা, যে বিষয়টাকে হাত দিয়ে ধরা যায় না বা ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়। তাহলে যেটা ধরা যায় না বা ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়, সেটা হবে হচ্ছে রূপক। এটা কি? ধরা রূপক। যায় না, ধরা, ধরা যায় না, ছোঁয়া যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না,
শুধু কি করতে হয়? শুধু অনুভব করতে হয়, শুধু অনুভব করতে হয়। অনুভব করতে হয়। এরকম থাকলে আমরা সেটাকে বলবো হচ্ছে রূপক। তোমরা বিষয়টা কি বুঝছো? জি স্যার। এক্সাম্পল জিজ্ঞেস করলেই বোঝা যাবে যে আসলে তোমরা বুঝছো কি বুঝো নাই। আমরা এবার এক্সাম্পল দিয়ে বুঝি, এই থিওরিক্যাল না বুঝে আমরা বাস্তবে বুঝি। মনে করো আমরা বললাম অধর, সরে অ ধ র, অধর। অধরের সাথে লিখলাম পল্লব, অধর পল্লব। এখন এই অধর পল্লব এইটা কোন সমাস হবে? প্রথমে চিন্তা করবা যে এটা কি একটা ছবি আঁকা যায় না দুইটা ছবি আঁকা যায়, একটু চিন্তা করো। একটা ছবি। একটা ছবি। তাহলে কিসের ছবি আঁকবা, অধরের না পল্লবের? অধর মানে কি আর পল্লব মানে কি? পল্লব মানে হচ্ছে ওই চোখের উপরে, মানে তোমরা এটা জানো না আমি, অধর শব্দের অর্থ হচ্ছে ঠোঁট। অধর শব্দের অর্থ কি? ঠোঁট। ঠোঁট। আর পল্লব শব্দের অর্থ হচ্ছে পাতা। পল্লব শব্দের অর্থ কি? পাতা। গাছের যে পাতা থাকে না, গাছের পাতা, জি গাছের স্যার। পাতা, এটার সংস্কৃত শব্দ পল্লব। অধর পল্লব অর্থাৎ কারোর ঠোঁটকে কেউ একজন গাছের পাতার সঙ্গে তুলনা করেছে। এটা কোনো একজন কবি করতে পারে বা কোনো প্রেমিক প্রেমিকাও করতে পারে। হ্যাঁ, মানে ঠোঁটকে তুলনা করেছে গাছের পাতার সঙ্গে। তাহলে এখন ছবি আঁকতে গেলে তোমরা কয়টা ছবি আঁকতে পারবে এখন বলো? একটা একটা? না দুইটা। দুইটা? তুমি ঠোঁটের ছবিও আঁকতে পারো, গাছের পাতার ছবিও আঁকতে পারো। এখন চিন্তা করো তো, এখানে যে দুইটা দিয়ে আছে এই দুইটার মধ্যে একটাও কি মানে আছে কিনা, অনুভূতি মানে এই যে ধরা ছোঁয়ার বাইরে আছে কিনা? দুইটাই তো ধরা যায়। দুইটাই ধরা যায়, তার মানে রূপক হবে না কোনোভাবেই। দুইটাই যেহেতু ধরা যায়, রূপক হতে গেলে শুধু একটা ছবি আঁকা যাবে, আর একটা বিষয় হবে হচ্ছে অনুভবের। একটা ছবি তুমি আঁকতে পারবে আর একটা বিষয় হবে অনুভবের, সেটা ওরাবে। হবে রূপক। তাহলে এই অধর পল্লব এইটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। অধর পল্লব এটা কি হবে? উপমিত কর্মধারয় সমাস। এবার খাতার মধ্যে একটু লিখে নাও যে উপমিত কর্মধারয় সমাসের ব্যাস বাক্য কিভাবে করতে হয়। আচ্ছা, তোমাদেরকে লিখতে বলেছিলাম যে এই যে উপমিত কর্মধারয় সমাসের ব্যাস বাক্য করার ক্ষেত্রে আমাদের একটু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়। সেই সতর্কতাটা কি সেটা হচ্ছে আমরা একটু লিখে নিব। আমরা লিখবো হচ্ছে উপমিত কর্মধারয় সমাসের ব্যাস বাক্য গঠন করার সময়, ব্যাস বাক্য, সবাই আমার সঙ্গে সঙ্গে তোমাদের খাতায় লিখে নাও, গঠন করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়। আমরা যখন উপমিত কর্মধারয় সমাসের ব্যাস বাক্য গঠন করব তখন আমাদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। সেই বিশেষ সতর্কতাটা কি? বিশেষ সতর্কতা হচ্ছে এই যে উপমেয় পদ বা প্রত্যক্ষ পদটিকে ব্যাস বাক্যের শুরুতে বসাতে হয়। উপমেয় পদটিকে, বা আমরা সহজ করে লিখলাম প্রত্যক্ষ, প্রত্যক্ষ পদটিকে ব্যাস বাক্যের শুরুতে বসাতে হয় এবং শেষে ন্যায় বসাতে হয়। তুমি কি এটা লিখছো? জি স্যার লিখছি। আমরা এইটা একটু দেখি যে এইটা আমরা কি লিখলাম। যে উপমিত কর্মধারয় সমাসের ব্যাস বাক্য গঠন করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়। কি সতর্কতা সেটা? উপমেয় পদটিকে বা প্রত্যক্ষ পদটিকে ব্যাস বাক্যের শুরুতে বসাতে হয়। আমরা যদি এখন এই যে চাঁদ মুখটা ছিল এইটার ব্যাস বাক্য করি তাহলে ব্যাস বাক্যটার ক্ষেত্রে চাঁদটা কিন্তু শুরুতে রাখা যাবে না। আমাদের এই মুখটাকে শুরুতে নিয়ে আসতে হবে, কারণ মুখটা হচ্ছে প্রত্যক্ষ। মুখ, এরপর হচ্ছে চাঁদ লিখতে হবে বা চাঁদের সাথে বিভক্তি যুক্ত করতে হবে। এটা হবে, এটার নাম হবে উপমিত। সবাই কি বুঝছো? জি স্যার। এখন যদি আমি তোমাদেরকে জি স্যার। আরো কিছু এক্সাম্পল দেই,
আমরা যদি বলি সিংহ পুরুষ, আমরা একটু লিখি সিংহ পুরুষ, এটা মনে করো একসঙ্গে আছে সিংহ পুরুষ। এইটা ছবি আঁকলে কয়টা ছবি আঁকতে পারো তুমি? এটা কোন সমাস হবে তোমরা কি বাছাই করতে পারতেছো না পারতেছো না? স্যার উপমিত হবে। উপমিত হবে। তাহলে উপমিতর ক্ষেত্রে ব্যাস বাক্যের শুরুতে কি সিংহ থাকবে না পুরুষ থাকবে? পুরুষ থাকবে। কেন পুরুষ থাকবে? কারণ পুরুষকে সিংহের নিয়ে তুলনা করা হইতাছে। মানে পুরুষটা হচ্ছে চোখের সামনে আছে, পুরুষটা হচ্ছে প্রত্যক্ষ। অর্থাৎ আমি একটু বুঝিয়ে দিচ্ছি, সিংহ পুরুষ কাদেরকে বলা হয় জানো? যারা অনেক সাহসী, যারা অনেক শক্তিশালী, এই পুরুষদেরকে হচ্ছে সিংহের সাথে তুলনা করা হয়। মানে জি চোখের স্যার। সামনে কোনো একজন পুরুষই আছে এবং সেই পুরুষকে সিংহের সাথে তুলনা করা হচ্ছে। সেই কারণে পুরুষটা হচ্ছে এখানে উপমেয় পদ বা প্রত্যক্ষ পদ। এই প্রত্যক্ষ পদটিকে শুরুতে লিখতে হবে। পুরুষ পুরুষ সিংহের। সিংহের ন্যায়, পুরুষ সিংহের ন্যায়, এরকম হবে। যারা তোমরা আছো তারা নিজেরা কি বুঝতে পারছো কিনা একটু বলো তো দেখি। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ আমি, আচ্ছা, তাহলে আমরা যদি সামনে আরো এক্সাম্পল লিখি, আমরা যদি লিখি যে কুসুম, তো এটা হবে উপমান। কোমল মানে হচ্ছে নরম। হুম, কোমল মানে নরম। তুমি এটা নরম। নরম বিষয়টাকে হাত দিয়ে ধরে বুঝতে পারো এটা নরম। আর আমরা রূপকের ক্ষেত্রে বলছিলাম ধরা যায় না এবং ছোঁয়া যায় না। রূপকের ক্ষেত্রে কি বলেছিলাম? ধরা যায় না এবং ছোঁয়া যায় না। ছোঁয়া যায় না। তাহলে কুসুম কোমল এটা হবে উপমান। কেন উপমান হবে? কারণ এখানে শুধু কুসুম আছে, কুসুমের সাথে কিসের তুলনা করা হচ্ছে সেটা কিন্তু নাই। আমাদের না। উপমানের ক্ষেত্রে দুইটা বিষয় লাগে, এখানে বিষয় আছে একটা, এবং সেই বিষয়টা কেমন সেইটা শুধু উল্লেখ করা আছে। আমরা দেখো উপমানের ক্ষেত্রে এখানে লিখে রাখছিলাম, উপমানের ক্ষেত্রে কি হবে? শুধু উপমান পদ থাকবে এবং সেই আর উপমান পদের গুণ পার্থক্য থাকবে। থাকবে। এই যে উপমান পদ থাকবে এবং উপমান পদের গুণ। এখানে কুসুমটা হচ্ছে উপমান, আর কোমল এটা হচ্ছে কুসুমের গুণ। গুণ। আমি বলতে পারতাম কুসুম কোমল হাত। আমরা যদি এখানে হাত লিখে ফেলি, হাত, কুসুম কোমল হাত, তখন আমরা হাতের সাথে কুসুমের তুলনা করছিলাম। মানে কুসুমের মতো নরম হাত, ফুলের মতো নরম হাত। সেই সময় দুইটা বিষয় ছিল, তুমি হাতের ছবিও আঁকতে পারো আবার কুসুমের ছবিও আঁকতে কুসুমের। পারো, তখন হচ্ছে উপমিত। কিন্তু এখানে যেহেতু হাতের ছবিটা নাই, মানে হাতটা নাই, না, তাহলে উপমান হবে। তাহলে হবে উপমান। বাকি যারা আছো, ইকরা বা বৃষ্টি, হ্যাঁ, আইমান, তোমরা কি বুঝতে পারতেছো? জি স্যার। আচ্ছা, উপমানের ব্যাসবাক্য করার ক্ষেত্রে কোনো সতর্কতা অবলম্বন করতে হবে না। উপমান শুধু শব্দ দুটোকে আলাদা করে দিয়ে মাঝখানে ন্যায় যুক্ত করে দিতে হবে, আর ন্যায় যুক্ত করার সময় বিভক্তি যুক্ত করে মিলাই নিতে হবে। যেমন আমরা এটার ব্যাসবাক্য করব হচ্ছে কুসুমের ন্যায়। এখানে কোনো সতর্কতা অবলম্বন করতে হবে না। কুসুমের ন্যায় কোমল, কুসুমের ন্যায় কোমল, আর এটার নাম হবে উপমান। কি নাম হবে? উপমান কর্মধারয় সমাস। একই রকম ভাবে আমরা যদি আরো কিছু এক্সাম্পল দেই, আমরা যদি লিখি বজ্র, বজ্র কঠোর, বজ্র কঠোর, এইটা তোমরা বলো এটা কি উপমান, উপমিত না রূপক? উপমান। উপমান, কারণটা বলো। কারণ এখানে বজ্রের করা হইতেছে। বজ্র আছে এবং বজ্রের গুণটা আছে, বজ্রটা কেমন কঠোর আছে। কেমন হুম, কঠোর ওইটা। কঠোর। আমরা যখন উপমান দেখবো যে শুধু উপমানটা বিষয়টা থাকবে, অর্থাৎ পরোক্ষ বস্তুটা থাকবে এবং তার গুণটা থাকবে, আর একটা বস্তু থাকবে না, দুইটা বস্তুর মধ্যে একটা বস্তু থাকবে। দুইটা বস্তুর মধ্যে যখন একটা বস্তু থাকবে তখন উপমান হবে। আর ছবি এঁকে আমরা যদি টেকনিক্যালি বলি, ছবি এঁকে যদি আমরা দেখতে যাই তাহলে একটা ছবি হবে। এটা বোঝার কিন্তু আরো অনেক টেকনিক আছে, তোমরা বললে আমি আরো অনেকগুলো টেকনিক তোমাদেরকে বলতে পারি। তুলনা করার ক্ষেত্রে যে বিষয়টা সত্য তুলনা হয়,
বা বাস্তব ধর্মী হয় সেটাই হয় উপমান। আর যেটা হয় কল্পনায় আশ্রিত বা কল্পনা সেটা হয় উপমিত। আর যেটা হয় হচ্ছে ফিলিংস এর বিষয়, অনুভবের বিষয়, সেটা হয় রূপক। এখন বজ্র কঠোর, বজ্র কি আসলেই কঠোর না কল্পনায় বলছি আমরা? স্যার বজ্র তো ধরা যায় না। বজ্র বলতে তোমরা যেটা বলছো যে আকাশের বিদ্যুৎ চমকায় ওই বজ্র না, এই বজ্র হচ্ছে বড় হাতুড়ি। এখন বলো বড় হাতুড়ি তুমি ধরতে পারবা কিনা? পারবো স্যার। পারবো এইটা স্যার। এইটা পারা যাবে, তুমি যেটা ভাবছো এটা সেটা না। তুমি ভাবছো আকাশে যে বিদ্যুৎ চমকায় সেইটা, আসলে সেটা না। এটা হচ্ছে বড় ধরনের হাতুড়ি। হুম। তাহলে বজ্র কঠোর, তাহলে এটা ধরা যাচ্ছে। হ্যাঁ। এখন আমি বলেছি কি, যে এটা যদি বাস্তব ধর্মী হয়, এটা যদি বাস্তব হয়, বজ্র যদি আসলেই কঠোর হয় তাহলে হবে উপমান। আর যদি বজ্র আসলেই কঠোর না হয়, আমি কল্পনা করছি, তাহলে হবে উপমান। আর যদি এটা কোনো ধরা ছোঁয়ার বাইরে থাকে তাহলে হবে হচ্ছে রূপক। এটা আরেকটা টেকনিক। ছবি আঁকা একটা টেকনিক, চিন্তা করা আরেকটা টেকনিক, আবার ব্যাকরণ তো আরেকটা টেকনিক। তুমি যেভাবে পারো যে কোনো একভাবে চিন্তা করলেই হবে। আমি তোমাদেরকে সবগুলো টেকনিকের কথা বললাম। আমার কাছে সবচেয়ে মনে হয় ছবি আঁকার বিষয়টা সহজ। তুমি যদি একটা ছবি আঁকতে পারো এবং সেখানে যদি ধরা ছোঁয়ার বাইরে কোনো কিছু না থাকে তাহলেই উপমান। আর দুইটা ছবি আঁকতে পারলে তো উপমিত। তুমি আর তো। একটা ছবি এঁকেছো কিন্তু একটা বিষয় আছে, ধরা যাচ্ছে না, ছোঁয়া যাচ্ছে না, আমরা এক্সাম্পল দিব, একটু পরে এক্সাম্পল দিব, তখন সেটা হয়ে যাবে রূপক। তাহলে এটা হবে উপমান। এটা ব্যাসবাক্য করার ক্ষেত্রে কোনো সতর্কতা নাই, জাস্ট লিখে ফেলবা যে বজ্রের ন্যায় কঠোর, বজ্রের ন্যায় কঠোর, এটা নাম হবে উপমান। এখন আমরা যদি বলি জীবন প্রদীপ, জীবন প্রদীপ, এবার বলো ছবি আঁকলে এটা কয়টা ছবি আঁকা যাবে? স্যার একটা। একটা। এরপরে একটা ছবি হলেই তুমি চিন্তা করবা ধরা ছোঁয়ার বাইরে কোনো কিছু আছে কিনা এখানে। এই জীবন প্রদীপের মধ্যে কোনো একটা শব্দ ধরা ছোঁয়ার বাইরে, যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, আছে কিনা? জীবন। স্যার জীবন ধরা যায় না। জীবন। জীবন, যখন জীবন রয়ে গেছে, জীবনকে তো ধরা যায় না, ছোঁয়া যায় না, তখন উপমান না হয়ে রূপক হয়ে যাবে এটা। এটা হবে উপমান না হয়ে কি হবে? রূপক। আর রূপক হলে এটাও ব্যাস বাক্য করার ক্ষেত্রে তেমন সতর্কতা নাই, মাঝখানে রূপ কথাটা জুড়ে দিতে হবে, এখানে ব্যাস বাক্যও লাগে না। এটা হবে হচ্ছে, সরি ব্যাস বাক্য বলছি, বিভক্তিও লাগে না। এটা কি হবে? জীবন রূপ লিখে দিতে হবে, জীবন রূপ প্রদীপ। বিষয়টা কি বুঝছো? এবার আমরা একই রকম ভাবে আরো কিছু এক্সাম্পল দিই। আমরা যদি লিখি প্রাণ পাখি, প্রাণ পাখি, এখন দেখো তো কয়টা ছবি আঁকা যাবে? একটা। আর একটা। একটা স্যার। প্রাণের, প্রাণকে তো ধরা ছোঁয়া যায় না। তাহলে এটাও রূপক হবে। ব্যাস বাক্য কি হবে? মাঝে মাঝে টাইপের সমস্যা হচ্ছে, হ্যাঁ, এটা তোমরা তো বুঝে নিতে পারছো। আকার দিব, প্রাণ রূপ, জি স্যার। প্রাণ রূপ পাচ্ছি। পাখি। এবার আমি আর ব্যাস বাক্য লিখবো না, এটার নাম হবে কি? রূপক। রূপক কর্মধারয়, নাম হবে রূপক কর্মধারয়। আমি এক্সাম্পল লিখবো, তোমরা শুধু বলবা যে এটা কি হবে। আমরা যদি লিখি ফুল কুমারী, ফুল কুমারী, কুমারী, এখন বলো ফুল কুমারী এইটা কয়টা ছবি আঁকা যায়? স্যার এখানে তো দুইটা ছবি আঁকা যায় স্যার। তাহলে আর কোনো কিছু চিন্তা করা লাগবে না, এটা উপমিত হবে। বিচলিত হবে। দুইটা ছবি আঁকা গেলে আর চিন্তা নাই, তখন হবে উপমিত। এবার উপমিতর ক্ষেত্রে চিন্তাটা হচ্ছে ব্যাস বাক্য করা। ব্যাস বাক্য করার ক্ষেত্রে আমরা বলেছিলাম বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। কি সতর্কতা অবলম্বন করে এখানে ব্যাস বাক্যটা করো তোমরা? কি হবে বলো? ফুল কুমারীর ন্যায় না কুমারী ফুলের ন্যায়, কোনটা হবে? কুমারী ফুলের নেই। মানে ফুলের নেই। কুমারী কুমারী। ফুলের নাই স্যার। হ্যাঁ কুমারী, তাহলে কুমারীটা কেন আগে আসলো? কারণ কুমারীকে দেখেই আমার ফুলের কথা মনে হয়েছে, মানে কুমারীটা জি ফুলের স্যার, মতো। ফুলটা হচ্ছে পরোক্ষ আর কুমারীটা হচ্ছে প্রত্যক্ষ। গুড। হ্যাঁ কুমারী, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনেক বইতে এই ব্যাস বাক্যগুলো ভুল করা আছে। হুম। চাঁদ মুখের ব্যাস বাক্য করা আছে চাঁদের ন্যায় মুখ।
আবার চন্দ্রের মুখের ব্যাস বাক্য করা আছে, চন্দ্রের ন্যায় মুখ, একই ধরনের ব্যাস বাক্য করা আছে সবগুলো। হ্যাঁ, তাহলে এইটা একটু অবশ্যই সতর্কতা অবলম্বন করে করতে হবে। আচ্ছা, তাহলে ফুলকুমারী। এখন যদি আমরা বলি বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু, কয়টা ছবি আঁকতে পারবা? একটা। একটা। ওকে, একটা ছবি আঁকতে গেলে আরেকটু চিন্তা করো যে এখানে ধরা ছোঁয়ার বাইরের কোনো বিষয় আছে কিনা, আছে না নাই, রূপক না উপমান? তো এটা কি রূপক না উপমান? এটা রূপক, কারণ বিষাদ তো একটা অনুভূতি না? গুড। বিষাদ হচ্ছে একটা অনুভূতির বিষয়, ধরা যায় না, ছোঁয়া যায় না। বিষাদ মানে হচ্ছে দুঃখ। বিষাদ মানে কি? দুঃখ। আচ্ছা, আমরা যদি এখন তোমাদেরকে বলি যে মোহ নিদ্রা, এটার ব্যাস বাক্য আমি করলাম না, তোমরা ব্যাস বাক্যটা পারবা। আমি এক্সাম্পল দিয়ে সামনে আগাই। মোহ নিদ্রা, সরি, মোহ নিদ্রা, এইটা কি হবে? কয়টা ছবি আঁকতে পারবা মোহ নিদ্রা? একটা। একটা, শুধু একটা। ঘুমে। আচ্ছা, মোহ জি নিদ্রা। স্যার। হ্যাঁ, এখন এখানে কি কোনো ধরা ছোঁয়ার বাইরে অনুভূতির কোনো বিষয় আছে? ওহো। জি স্যার আছে। মোহ। কোনটা? মোহ। মোহ মানে আমাদের চাওয়া বা আমাদের ওই যে আমরা যেটার মধ্যে ডুবে থাকি আর কি। হ্যাঁ, একটা এটা কি বলি, ঘোরের মধ্যে থাকি, সেটাকে বলা হয় মোহ। তাহলে এটাও রূপক হবে। আমি ব্যাস বাক্য করছি না, আমি জাস্ট তোমাদের লিখছি। এখন এইটা কেউ বলো তো, এটা কি হবে? ভব নদী, এইটা কি হবে, কোন সমাস হবে? তোমরা শুধু সমাসের নামটা বলো। ভব নদী রূপক। রূপক হবে। গুড। আচ্ছা, কেউ কি বুঝেছো যে কেন রূপক হবে এটা? কারণ স্যার এখানে অপমান নদীটাকে তো আমরা হ্যাঁ, নদীটাকে কি আঁকতে পারো না? আঁকতে আঁকতে পারবো। ধরা আর ছোঁয়া যায় না মানে নদীটাকে? পানিকে তো ধরা যায়। হ্যাঁ, তাহলে রূপক কেন হলো? ভবটাকে ভবটা ভবটাকে কি? তো আর ধরা যেত। ভবটা কি সেটা বুঝিয়ে বলো, বুঝাই দিতে পারবা ভবটা কি? কেউ নাই তোমাদের মধ্যে ভবটা বুঝাই দেওয়ার জন্য? ভবটা স্যার কি? এটা কি পৃথিবী বোঝাচ্ছে? এটা হচ্ছে সংসার, জগৎ, পৃথিবী, আমাদের জীবন, বুঝছো? ইহলোক। ভবটা হচ্ছে ইহলোক বা আমাদের এই যে জগৎ, আমাদের সংসার, আমাদের জীবন। তো এই যে ইহলোক, যেটা আমরা বলি ইহলোক, পরলোক বা আমাদের সংসার, আমাদের জীবন, এটা হচ্ছে ভব বলা হয়। হ্যাঁ, তোমরা ভব ঘুরে শুনেছো? ভব ঘুরে, যে খালি ঘুরে বেড়ায়। জি স্যার। জি স্যার। হ্যাঁ, ভব ঘুরে, হ্যাঁ, মানে এটা জীবনব্যাপী শুনেছিলাম। সে খালি ঘুরে। হ্যাঁ, এই ভব হচ্ছে আমাদের সংসার, আমাদের জগৎ, ভুবন। এটাকে আসলে ধরা যায় না, সংসারটাকে ছবি আঁকতে পারবা না তুমি, এটাকে ধরা যাবে না। হ্যাঁ, সংসার বলতে আমরা বুঝি যে ওই যে মনে করো যে একটা পরিবার যেখানে একসাথে বসবাস করে। হ্যাঁ, আসলে এটা আমরা পরিবারকে বুঝি। হুম। এখন স্বামী স্ত্রী একসাথে বসবাস করছে, আমরা বলি তারা সংসার করছে। আসলে এই সংসারটা কি, তারা জীবন যাপন করছে। এই যে জীবন যাপন করা, এটা আসলে ধরা যায় না, বুঝছো? এই কারণে এটা রূপক। মানে রূপক তো ঠিক আছে, জি কিন্তু স্যার। কেন রূপক তোমাদের সেই বিষয়টাও জানতে হবে। আচ্ছা, আমরা পরবর্তীতে আর একটা শব্দ লিখতেছি, দিল দরিয়া। যদি কেউ পারো বলো যে এটা কি হবে, আমি লিখতে লিখতেই বলে ফেলো। দিল দরিয়া, দিল মানে কি? দিল। স্যার এটা তো রূপক হবে না। আচ্ছা, তোমরা কি এই গানটা শুনেছো? দিল মানে তোর দিল কি দয়া হয় না, এরকম একটা গান আছে না? জি স্যার, জি স্যার। এবার স্যার বলো দিল হৃদয় না। মানে, দিল মানে কি? দিল মানে তো হৃদয়। হৃদয় না স্যার? ইয়েস, দিল মানে হৃদয়। তাহলে হৃদয় কি কি তুমি ধরতে হৃদয়। পারবা? না না, স্যার। হৃদয়কে ধরা যায় না খুব সহজেই। দরিয়া মানে কি? দরিয়া, নদী। আরে না না, দরিয়া মানে সমুদ্র। নদী। দরিয়া মানে কি? সমুদ্র। দরিয়া মানে হচ্ছে সমুদ্র। আমাদের হৃদয়কে সমুদ্রের সাথে তুলনা করা হচ্ছে আর কি। হ্যাঁ। তাহলে এটা হচ্ছে স্যার রূপক। এরপরে বলো হচ্ছে মিশ কালো, দেখি এটা কে বলতে পারো? মিশ কালো, কে বলতে পারবা?
উপমান হবে। এটা উপমান হবে, হ্যাঁ। কেন উপমান একটু বুঝাই দাও। তো বুঝছি, ঠিক আছে, কিন্তু তুমি আচ্ছা, কেমনে আমি বুঝাই বুঝাও? দিচ্ছি। এখানে যে মিশ শব্দটা আছে এটা কি মূলত? কালোটা তো আমরা বুঝছি, কালোটা রং, কালোটা তো আমরা বুঝছি। এই মিশ শব্দটা হচ্ছে, তোমরা যে আগে দোয়াত কলম দেখেছিলে, দোয়াত কলম, মানে দোয়াত কলমের কথা শুনেছো? বা এই যে যে ধরনের কলম দিয়ে রং ভিজায় ভিজায় লেখে, জি স্যার, জি স্যার, শুনছি আমি। ওই হ্যাঁ যে, স্যার, হ্যাঁ হ্যাঁ, ওইটার যে দেখে কালি, যে ওইটার যে কালি গুলাই নিতে হয়, ওই কালিটাকে বলা ওইটার হয় হচ্ছে মিশ। ওই কালিটার নামটা হচ্ছে মিশ। ওই মিশটা কেমন, ওই কালিটা কেমন, কালো। হ্যাঁ, এখানে দেখো কালোটা হচ্ছে এটার গুণ, আর ওইটার নাম হচ্ছে মিশ। হ্যাঁ, এটা ব্যাস বাক্য হবে মিশের ন্যায় কালো। এখানে তোমার দুইটাই মানে একটা আছে এবং সেটাকে ধরা যায়, একটা আছে এবং সেটাকে ধরা যায়, সে কারণে এটা উপমান। এটা উপমান। এবার বলো পদ্মলোচন, এই এক্সাম্পলটা আমরা গতদিনও দিয়েছিলাম। পদ্মলোচন, এটা কি হবে? লোচন বানানটা ভুল লিখেছি, লোচন এটা হবে পদ্মলোচন। লোচন মানে হচ্ছে চোখ, আমি বলে দিলাম। পদ্ম হচ্ছে একটা ফুল, আর লোচন হচ্ছে চোখ। চোখের একটা সমার্থক শব্দ, অক্ষি, লোচন, নয়ন, এগুলো হচ্ছে চোখের সমার্থক শব্দ। কি হবে? কোনটা? কয়টা ছবি আঁকা যায়? প্রথমে দুইটা। ছবি আঁকা, দুইটা। দুইটা, তাহলে আর কোনো চিন্তা নাই। দুইটা ছবি আঁকা গেলে তাহলে সেটা উপমিত উপমিত। হবে। এখন এটা উপমিতর ক্ষেত্রে ব্যাস বাক্যটা ঠিকঠাক মতো করতে হবে। ব্যাস বাক্যটা করো, কি হবে এটার ব্যাস বাক্যটা একটু লিখতে চাই। পচন, সরি, পদ্ম লোচনের ন্যায় বা লোচন পদ্মের ন্যায়, কোনটা হবে? আমরা তো জানি ন্যায়টা শেষে হবে। লোচন পদ্মের ন্যায়। লো- পদ্মলোচনের নেই। লোচন পদ্মের ন্যায়, আমরা দেখতে পেলাম বিনতি বলছে পদ্ম লোচনের ন্যায়। হ্যাঁ, আসলে কোনটা হবে? বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা, না, তোমার চোখের লোচন সামনে কি পদ্মের পদ্ম নেই ফুল হবে। আছে? পদ্ম ফুল দেখে কি তোমার কারোর চোখের কথা না মনে না পড়ছে? না চোখ আছে, চোখ, হ্যাঁ। না, তোমার চোখের সামনে কি আছে? চোখ চোখ। চোখ, হ্যাঁ, কারোর চোখ। সুন্দর চোখ, এটা প্রত্যক্ষ। কারোর আর ওইটা সুন্দর চোখ পরোক্ষ। আছে। সেই বুঝতে পারছি। চোখের দিকে তাকিয়ে তোমার পদ্ম ফুলের কথা মনে হয়েছে। অনেক মায়াবী মায়াবী চোখ আছে না, বাচ্চাদের বিশেষ করে চোখ, চোখ দেখলে মায়া লাগে, হ্যাঁ। ওই চোখ দেখে, এরকম একটা সুন্দর চোখ দেখে কোনো একজন কবি সেই চোখকে পদ্ম ফুলের সাথে তুলনা করে বলেছে যে পদ্মলোচন, এ তো চোখ নেয় যেন পদ্মলোচন, এমন। তো চোখের সামনে রয়েছে চোখ, আর পদ্মটা রয়েছে চোখের আড়ালে, মাথায়, হ্যাঁ, আসলে জ্ঞানে। তাহলে এই ছিল হচ্ছে তোমাদের কর্মধারয় সমাস।